তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি নর্থ ওয়ান মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। একবার চিন্তা করুন, একটা লোক 24টা ঘন্টা পাহাড়ের এমন বরফ জমা ভয়ঙ্কর পরিস্থিতিতে আটকে আছে। তাকে বাঁচাতে আসা রেস্কিউ টিম তার থেকে কয়েক ফিট দূরেই দাঁড়িয়ে আছে, তবে তারা তাকে ধরতে পারছে না। কারণ যেহেতু সে সেফটির জন্য রশি দিয়ে গিট্টু দিয়েছিল, এই জন্য সেই গিট্টুর জন্য সে এখানে ঝুলে আছে। তার উপরে ভয়ঙ্কর ঠান্ডার জন্য তার হাত পা সব বরফে জমে যাচ্ছে, যেই কোনো সময় এগুলো ভেঙে পড়ে যাবে। এমন পরিস্থিতিতে সে বাঁচতে পারবে কি না, সেই সমস্ত ব্যাপারটাই দেখব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 1934 সালের বার্লিন অলিম্পিকের মাধ্যমে, যেখানে অলিম্পিক কর্তৃপক্ষ পৃথিবীর সেরা সেরা মাউন্টেন হাইকারদের নিয়ে আসে, কারণ তাদেরকে ইগার নামের একটা পাহাড়ের উপরে উঠতে হবে। যেই এই পাহাড়টার উপরে উঠতে পারবে তাদেরকে অলিম্পিকের চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয়া হবে। আর এইটা শোনার পরে অনেক মাউন্টেন হাইকাররা চলে আসে, আর তারা সবাই পাহাড়ে ওঠার জন্য রেডি হয়ে যায়, যেখানে দুজন জার্মান ভাই অ্যান্ডি আর টনিও ছিল। যদিও তারা দেখতে অনেকটা ছোট ছিল, তবে তাদের অভিজ্ঞতা অনেক বড় ছিল। তারা এত বয়সে ছোট হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত অনেকগুলো পাহাড় জয় করেছে। আর অলিম্পিকের প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তারা 700 কিলোমিটার সাইকেল চালিয়ে সেই পাহাড়টার নিচে চলে এসেছে। এতক্ষণ এই পাহাড়ের কাছে অনেক সাংবাদিক, অলিম্পিক কর্তৃপক্ষ এবং অনেক মানুষজন দেখতে চলে আসে। তবে এই পাহাড়টা ছিল খুবই স্ট্রেইট একটা পাহাড়, মানে এই পাহাড়টা একদম সোজা। তো এই জন্য দুই ভাই 7 দিন ধরে চিন্তাভাবনা করে ফাইনালি তাদের রাস্তাটাকে ঠিক করে যে তারা কোন কোন দিক দিয়ে পাহাড়টার উপরে উঠতে পারবে বা তারা উঠবে। তারা পাহাড়ের বিভিন্ন জায়গায় সেফটির জন্য তাদের খাবার দাবার সেখানে রেখে দেয়, যাতে করে যদি কোনো সময় দরকার পড়ে তাহলে এগুলোর মাধ্যমে তারা তাদের জীবন বাঁচাতে পারে। আর এরপরে ফাইনালি একদিন চাঁদনি রাতে তারা দুজন পাহাড়ে ওঠার জন্য বেরিয়ে পড়ে। তবে যখনই দিন হয়ে যায় তখন তাদের দেখার পরে অনেকেই তাদেরকে ফলো করে উপরের দিকে ওঠা শুরু করে। তবে যখন একটু উপরে ওঠার পরে টনি সেখানে একটা গর্ত করার ট্রাই করে, তখন সেখান থেকে কিছু পাথর খুলে নিচের দিকে পড়ে যায়। আর যখন টনি চিৎকার করে তখন অ্যান্ডি এটা দেখার পরে কোনো রকমের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু এই পাথরটার নিচে গিয়ে হ্যানরি নামের একটা অস্ট্রেলিয়ান ক্লাইম্বারের মাথায় গিয়ে পড়ে। আর এই আঘাতের জন্য তার নাক মুখ দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়ে যায়। এটা দেখার পরে অ্যাডি নামের একটা লোক তাকে বলে যে ভাই তুই নিচে গিয়ে চিকিৎসা কর, তোর উপরে ওঠার কোনো দরকার নেই, তোর অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তবে আমরা জানতে পারি হ্যানরি তার দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এসেছে, সে কোনোভাবে এত সহজে হার মানতে পারে না। তো এই জন্য সেই রক্তমাখা মুখ নিয়েই উপরের দিকে ওঠার সিদ্ধান্ত নেয়। তবে এরপরে যখন অ্যান্ডি আর টনি 2800 মিটার উপরে চলে যায় তখন তারা দেখতে পারে এখান থেকে আর উপরে ওঠা সম্ভব না, কারণ এখান থেকে পাহাড়টা পুরোপুরি স্ট্রেইট, এখান থেকে তারা কোনোভাবেই উপরের দিকে উঠতে পারবে না। তবে তবুও কোনোভাবে তারা হার মানতে চায় না। তো এই জন্য টনি একটা বুদ্ধি বের করে। সে চিন্তা করে তারা রশির সাহায্যে পাহাড়ের ওই পাশটায় চলে যাবে, আর এরপর তারা আবার উপরের দিকে উঠতে পারবে। তবে পাহাড়ের এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য তাদেরকে রশি বেঁধে পেন্ডুলামের মতো ঝুলতে হবে, যেটা খুবই রিস্কি একটা কাজ। কারণ যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলেই তাদের মৃত্যু নিশ্চিত। কোনো রকমের রশিটা যদি ছিঁড়ে যায় বা তার ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায় তাহলেই তাদের মৃত্যু নিশ্চিত। তবে সৌভাগ্যবশত টনি এটাতে মাস্টার ছিল, তো এই জন্য ফাইনালি সে কোনো রকমে এই পারে চলে আসে। আর এরপর সে অ্যান্ডিকে রশি লাগিয়ে দেয়, আর সেই রশির সাহায্যে অ্যান্ডিও এই পারে চলে আসে। তারা অ্যাডি আর হ্যানরিকেও এই রশিটার ইউজ করতে দেয়, যাতে করে তারাও এই পারে আসতে পারে। এখন তারা 4 জনের একটা টিম বানিয়ে নিয়েছে। তবে যখন তারা এই রশিটাকে খোলার ট্রাই করছিল তখন দুই ভাইয়ের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে যায়। আসলে অ্যান্ডি বলছিল যে এই রশিটার তাদের দরকার পড়তে পারে, কারণ যেই কোনো সময় তাদের আবারও ব্যাক করতে হতে পারে। তবে আমরা দেখতে পারি টনি এমনটা মনে করে না, সে বিশ্বাস করে সে উপরে উঠেই যাবে। তো এই জন্য সে রশিটা টেনে সেটাকে নিয়ে আসে। তবে সে এই ব্যাপারটা বুঝতে পারে না যে এইটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আর এরপর তারা 4 জন মিলে 3200 মিটার উপরে চলে আসে। আর এরপর তারা 2 মিটার একটা জায়গার মধ্যে থাকার সিদ্ধান্ত নেয়। তাদের প্ল্যানিং হচ্ছে যদি তারা রাতটা এখানে পার করতে পারে তাহলে পরদিন সকালবেলা সবকিছু ঠিকঠাক থাকলে তারা এমনিতেই পাহাড়ের উপরে উঠে যাবে, তাদের কোনো প্রবলেমই হবে না। তবে যখন তারা রাতটা পার করে সকালবেলা চোখটা খুলে তখন তারা দেখতে পারে এদিকে চারপাশে কুয়াশায় ছেয়ে আছে আর ঠান্ডা বাতাস তাদের দিকে আসছে। এগুলো দেখার পরে টনি ক্লিয়ারলি বুঝতে পারে যে এগুলো হচ্ছে গিয়ে আগত বরফের তুফানের সিগন্যাল। তো এই জন্য ফাইনালি এই তুফান থেকে বাঁচার জন্য তারা সবাই উপরের দিকে ওঠা শুরু করে। তবে যখন তারা একটু উপরে ওঠে তখন অ্যান্ডি এখানে একটা ব্যাগ পেয়ে যায়। আর এটা দেখার পরে সে একটু বেশি খুশি হয়ে যায়। তার মনে হচ্ছিল হয়তোবা কোনো খেলোয়াড় তাদের সাহায্যের জন্য এই ব্যাগটা এখানে রেখে দিয়েছে। আর এই জন্য দ্রুত সে তার ভাই টনিকেও ডাক দেয়, আর টনি এই ব্যাগটা পেয়ে অনেকটা খুশি হয়ে যায়।
তাদের মনে হয়েছিল হয়তোবা কোনো খেলোয়াড় এই ব্যাগটা রেখেছে। তবে যখন তারা গর্ত করে ব্যাগটাকে তোলার ট্রাই করে তখন তারা বুঝতে পারে যে এটা আসলে কোনো ব্যাগ না, এটা হচ্ছে গিয়ে কোনো একটা খেলোয়াড়ের লাশ। আসলে হয়তোবা এই খেলোয়াড়টা তাদের আগেই এখানে চলে এসেছিল, তবে বরফের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়ে গেছে। এটা দেখার পরে তারা বুঝতেই পারছিল না যে তারা আসলে করবেটা কি। কিন্তু তখনই এখানে অ্যাডি আর হেনরিও চলে আসে, আর তারা চারজন মিলে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে তারা এই লাশটাকে নিচের দিকে ফেলে দেয়। আর এরপরে খুবই মন খারাপ করে তারা আবারও উপরের দিকে যাওয়া শুরু করে। আর খুব শীঘ্রই তারা চলে আসে 3350 মিটারের উচ্চতায়। তবে যতই উপরে তারা যাচ্ছিল ততই তাদের জার্নি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছিল। আর এই জন্য তারা একে অন্যের সেফটির জন্য প্রত্যেকের রশি প্রত্যেকের সাথে বেঁধে নেয়, মানে তারা চারজনের রশি বেঁধে ফেলে। তবে এইটাই ছিল সেই বাধা যেখান থেকে খেলাটা পুরোপুরি বদলে যাবে। এখন যেহেতু তারা চারজনেই একে অন্যের সাথে রশি বেঁধে নিয়েছে, তার মানে একজন যদি নিচের দিকে পড়ে যায় তাহলে চারজনের অবস্থাই খারাপ হয়ে যাবে। আর যেমনটা আমরা আগেই দেখতে পেয়েছি, ওঠার সময় হেনরির মাথায় একটা পাথর পড়েছিল, আর এই পাথরের জন্য সে একটু বেশি আহত ছিল। তো এই জন্য তার উপরের দিকে উঠতে একটু কষ্ট হচ্ছিল, সে ব্যাপারগুলো বুঝতে পারছিল না। তবে তবুও যখন সে ফোর্স করে উপরের দিকে ওঠার ট্রাই করে তখন তার হাত পিছলে যায় আর সে সোজা নিচের দিকে পড়ে যায়। এখন যেহেতু তার রশিটা অ্যাডির সঙ্গে বাঁধা, তো এই জন্য সেও সেখান থেকে নিচের দিকে পড়ে যায়। আর পড়ার সময় হেনরির পাটা গিয়ে একটা পাথরের মধ্যে আটকে যায়, এই জন্য তার প্রচণ্ড কষ্ট হয়। আর যেহেতু অ্যাডি নিজেকে বাঁচানোর জন্য উপরের দিকে ওঠার ট্রাই করছিল, তো এই জন্য সমস্ত চাপটা গিয়ে হেনরির উপরে পড়ছিল। এমনিতেই তার পাটা ওখানে ফেসে আছে, তার উপরে এই চাপগুলোর জন্য তার পাটা পুরো ভেঙেই চলে আসে। এখন তারা সবাই বুঝতে পারে যে তারা চারজন কোনোভাবেই উপরে একসাথে উঠতে পারবে না। এখন তাদের হাতে দুইটা অপশন আছে, হয়তো তারা দুই ভাই এই দুইজনকে এখানে মরতে রেখে দিয়ে তারা উপরে গিয়ে পাহাড়টা জয় করতে পারে, অথবা তারা সবাইকে নিয়ে নিচে নামতে পারে এবং হেনরির চিকিৎসা করতে পারে। তবে এই ব্যাপারটা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে যায়। অ্যাডি তাকে বলে যে আমরা পাহাড়ের থেকে একটুই নিচে আছি, কয়েক মিটার উঠলেই আমরা পাহাড়টাকে জয় করতে পারবো, আর পুরো পৃথিবীতে আমাদের নাম ছড়িয়ে পড়বে, আমরা হয়ে যাব অলিম্পিক চ্যাম্পিয়ন। তবে টনি তাকে বলে যে আমাদের সঙ্গীদের জীবন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আমাদের নিচে যাওয়া উচিত আর তাদের চিকিৎসা করা উচিত। আর এই ব্যাপারটা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়া হয়। তবে ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে নিচে নামবে আর তাদের সঙ্গীদের চিকিৎসা করবে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এমন একটা খারাপ পাহাড়ে উপরে ওঠা যতটা কঠিন, নিচে নামা তার চেয়েও বেশি কঠিন। তো এই জন্য তারা পুরোটা দিন চেষ্টা করার পরেও কয়েক মিটার নিচেই নামতে পেরেছে। আর যেহেতু চারপাশে পুরো অন্ধকার হয়ে গেছে, তো এই জন্য 3170 মিটারেই তারা তাদের রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। তবে তবুও তাদের ভাগ্য তাদের সঙ্গে ছিল না, কারণ এখানে তুফান শুরু হয়ে যায়। আর বরফের তুফানের জন্য তাদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, তাদের সমস্ত খাবার দাবারও শেষ হয়ে গিয়েছে। আর বরফের তুফান তাদের উপরে বরফের একটা আস্তরণ ফেলে দিয়েছে, যেই জন্য তারা পুরো বেউসের মতো অবস্থায় আছে। তবে যাই হোক, পরদিন সকালবেলা যখন তারা চোখ খুলে তখন তারা আরও বেশি ঘাবড়ে যায়। তারা দেখতে পারে আবহাওয়া এতটা খারাপ হয়ে আছে, তারা বুঝতেই পারছিল না তারা বাঁচবে কি না। তবে তবুও কোনো রকমে তারা ফাইনালি সেই জায়গা পর্যন্ত চলে আসে যেই জায়গায় তারা পাহাড়ের অন্য পাশ থেকে রশি দিয়ে এই পারে এসেছিল। তবে যেহেতু অ্যান্ড্রি সেখান থেকে রশিগুলো খুলে ফেলেছিল, তো এই জন্য এইবার সেখানে যাওয়ার মতো কোনো রাস্তা তাদের কাছে নেই। অ্যান্ডি আবারও তার দক্ষতার ব্যবহার করে পেন্ডুলামের মতো ঝুলে ওই পারে যাওয়ার ট্রাই করে, ঠিক যেমনটা করে সে এই পারে এসেছিল। তবে এইবার ওই পারের পাহাড়গুলো বরফে পুরোপুরি ঢেকে গেছে, আর এই জন্য সেগুলো অনেকটা পিছলাও হয়ে গেছে। তো এই জন্য যতবারই সে ধরার ট্রাই করছিল, সে অনেক চেষ্টার পরেও একটা পাথরও ধরতে পারছিল না, কারণ তার হাত সেখান থেকে ফসকে যাচ্ছিল। আর এমন করে অনেকগুলো চেষ্টা করার পরে সে অনেকটা বেশি ক্লান্ত হয়ে যায়। আর ফাইনালি সে বুঝতে পারে যে এখান থেকে তারা ব্যাক করতে পারবে না, তারা যেমন করে এসেছিল সেই রাস্তায় তারা আর ব্যাক করতে পারবে না। এখন তাদের হাতে শুধুমাত্র একটাই অপশন আছে, সেটা হচ্ছে সেখান থেকে সোজা নিচের দিকে নামা। এখন যেহেতু পরিস্থিতি অনেকটা বেশি খারাপ, তো এই জন্য তারা তাদের আহত বন্ধুকে প্রথমে নামানোর সিদ্ধান্ত নেয়। তবে যতক্ষণে হেনরি নিচে নামতো ততক্ষণ এখানে একটা পাহাড় ধস হয়ে যায়, আর পাহাড়গুলো তাদের উপরে পড়া শুরু করে। আর এই জন্য অ্যান্ডিও কোনোভাবে তার হাতটাকে ধরে রাখতে পারছিল না, প্রচণ্ড প্রেশারের জন্য তার হাতটা ফসকে যায় আর সে নিচের দিকে পড়ে যায়। আর যেহেতু তার হাতটা ছুটে গিয়েছে, তো এই জন্য অ্যাডির হাতটাও ছুটে যায়, আর সে গিয়ে সোজা একটা পাথরের সাথে ধাক্কা খায়, এই জন্য তার স্পটেই মৃত্যু হয়ে যায়। যখন অ্যান্ডি জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে হাওয়ার মধ্যে রশির সাথে ঝুলছে। এটা দেখার পরে সে যদিও একটু বেশি ভয় পেয়ে যায়, তবে তার মধ্যে বাঁচার ইচ্ছা এতটা বেশি ছিল, সে সিদ্ধান্ত নেয় সে আবারও উপরের দিকেই উঠবে, নিচে যাওয়া তাদের পক্ষে আর সম্ভব না। তবে একটু উপরে যাওয়ার পরে সে দেখতে পারে অ্যাডির লাশটা পড়ে আছে, অ্যাডি সেখানে মরে ঝুলে আছে। এই ব্যাপারটা দেখার পরে তার মনটা একটু খারাপ হয়ে যায়, তবে শোক করার সময় এটা না, তো এই জন্য সে আরও একটু উপরের দিকে যাওয়ার ট্রাই করে।
তবে একটু উপরে যাওয়ার পরেই আরেকটা বিপদ চলে আসে। তারা যেই জায়গায় তাদের গ্রিপটা বানিয়েছিল সেই জায়গাটা আস্তে আস্তে করে লুজ হয়ে যাচ্ছে, তো এই জন্য তাদের যেই কোনো সময় রশিটা খুলে পড়ে যেতে পারে। এটা দেখার পরে টনি বারবার করে সেটার উপরে হাতুড়ি মেরে কোনো রকমে গ্রিপটাকে শক্ত করার ট্রাই করে। তবে অনেক চেষ্টার পরেও যখন গ্রিপটা শক্ত হয় না, তখন অ্যান্ডি এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে এই রশিটা এখন 4 জনের ভার নিতে পারছে না। তো এই জন্য তার ভাই টনিকে সেভ করার জন্য সে তার নিজের রশিটাকে এখান থেকে কেটে ফেলে। আর এই জন্য অ্যান্ডি, অ্যাডি আর হ্যানরিকে নিয়ে সোজা নিচে পড়ে যায়, আর সেখানেই তাদের মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারগুলো দেখার পরে টনি প্রচণ্ড কান্না করা শুরু করে, কারণ তার ভাইয়ের মৃত্যু তার চোখের সামনেই হয়ে গেছে। তবে এখন তার নিজের জীবনটাকেও সেভ করতে হবে, কারণ সেই 4 জনের টিমের সেই শুধু জীবিত আছে। তো এই জন্য সে তার স্লিপিং ব্যাগটাকে বের করে আর এখানেই ওয়েট করার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে তাড়াহুড়া করে স্লিপিং ব্যাগটা খোলার ট্রাই করে, তখন এই তাড়াহুড়ার জন্য তার হাত থেকে ব্যাগটা পড়ে যায়, আর এই জন্য তার মনটা আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ এই স্লিপিং ব্যাগ ছাড়া সে বেশিক্ষণ এখানে সার্ভাইভ করতে পারবে না। তবে তখনই সে শুনতে পারে একটা রেস্কিউ টিম তার দিকে আসছে, আর এটা শোনার পরে সে একটু স্বস্তি পায়। আর তখন আমরা জানতে পারি যে রিপোর্টাররা তাদের রিপোর্ট করার জন্য এসেছিল, অনেকক্ষণ পার হয়ে যাওয়ার জন্য ফাইনালি তারা বুঝতে পেরেছে যে হয়তোবা সেই পাহাড়ে খেলোয়াড়দের অনেক কষ্ট হচ্ছে, তাদের যে কোনো মূল্যে সেখান থেকে উদ্ধার করতে হবে। তো এই জন্য তারা একটা রেস্কিউ টিমকে সাহায্যের জন্য পাঠিয়েছে, আর এই রেস্কিউ টিমটাও গিয়ে এইটা খোঁজার ট্রাই করছে যে কেউ এখনো জীবিত আছে কিনা। আর ফাইনালি তারা টনির চিৎকার শুনতে পারে, তখন তারা তার কাছে যাওয়ার ট্রাইও করে। তবে যেহেতু তুফান অনেক বেশি ছিল, তো এই জন্য তারা কোনোভাবেই সামনের দিকে যেতে পারছিল না। তারা বারবার করে ট্রাই করলেও কোনোই লাভ হচ্ছিল না, আর এই জন্য বাধ্য হয়ে টনিকে একা রেখে দিয়েই তাদেরকে নিজের জীবন বাঁচানোর জন্য সেফ প্লেসে চলে যেতে হয়। আর এই ব্যাপারটা দেখার পরে টনির মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, তবে তবুও সে কোনো রকমে সেখানে রাতটা পার করে। আর পরদিন সকালবেলা সৌভাগ্যবশত আবহাওয়াটা পুরোপুরি ঠিক হয়ে যায়, এখন পুরোপুরি রোদ উজ্জ্বল একটা দিন ছিল। আর এই জন্য এই রেস্কিউ টিম আবারও টনিকে সেভ করার একটা প্ল্যানিং করে। এখন যখন রেস্কিউ টিম দেখতে পারে কালকের এত ভয়ঙ্কর তুফান আর এত ঠান্ডার মধ্যেও টনি এখনও জীবিত আছে, তখন তারা পুরোপুরি শকড হয়ে যায়। তো এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা যেই কোনো মূল্যে তাকে সেখান থেকে সেভ করবেই করবে। তো এই জন্য তারা একটা প্ল্যানিং করে। তাদের প্ল্যানিং মতে টনির রশিটাকে খুলে সেটা দিয়ে ঝুলে তাদের পর্যন্ত আসতে হবে। তবে টনির রশিটা এতটা লম্বা ছিল না, তো এই জন্য রেস্কিউ টিম তাকে বলে তার পেটে যেই রশিটা বাঁধা আছে সেটাকে খুলে 4 টুকরো করে রশিটাকে কোনো রকম একটু লম্বা করার জন্য, যাতে করে এইটার সাহায্যে রেস্কিউ টিম তার পর্যন্ত আসতে পারে। আসলে যারা পাহাড়ে ওঠে তারা মাঝে মধ্যেই এই টেকনিকটা ইউজ করে, কারণ মাঝে মধ্যেই রশির শর্ট পড়তেই পারে। তবে আমরা দেখতে পারি টনির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে, তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। সে কি করে রশিটাকে কাটবে সে এইটাই বুঝতে পারছিল না। তবে কোনো রকমে তবুও সে রশিটাকে কাটে আর সেটাকে নিচে ফেলে দেয়। তবে তখন আরও একটা বিপদ তাদের সামনে চলে আসে। রেস্কিউ টিম দেখতে পারে যে রশিটা এখনও অনেকটা ছোট, তারা এখনও সেটা দিয়ে বেয়ে উপরে উঠতে পারবে না। আর এরপরে যতক্ষণে রেস্কিউ টিম সেই রশিটাকে ধরার ট্রাই করছিল, ততক্ষণে টনি নিচের দিকে নামা শুরু করে দিয়েছিল, কারণ তার যে কোনো মূল্যে বাঁচতে হবে। তো এই জন্য সে নিচে নিজেই নেমে রেস্কিউ টিমের কাছে আসার ট্রাই করে। তবে যখন সে একটু নিচে নেমে যায়, তখন একটু আগে সে যেই গিট্টুটা দিয়েছিল সেই গিট্টুর সাথে তার হুকটা লেগে যায়। তো এই জন্য সে আর নিচে নামতে পারছিল না। যার মানে এখন টনির কাছে 2টা অপশন আছে, হয়তো সেই গিট্টুটা খুলে সোজা নিচে পড়ে মরবে, আর নয়তোবা সে এখানে ঝুলে ঝুলে মরবে, কারণ এছাড়া তার কাছে আর অন্য কোনো অপশন নেই। তবে এখন কোনোভাবেই সে নিজেকে সেভ করতে পারবে না, কারণ তার কাছে এতটুকু শক্তি বাকি নেই। সে যতই ট্রাই করছিল সে কোনোভাবেই কিছু করতে পারছিল না। আর তখন সে রেস্কিউ টিমের সাথে তার গার্লফ্রেন্ডকে দেখতে পারে যে তাকে শেষবারের মতো বাঁচাতে এসেছে। তবে তার গার্লফ্রেন্ডকে দেখার পরে সে চোখটা বন্ধ করে উপরের দিকে তাকায়, আর পাহাড়ের এত সুন্দর আর মনোরম দৃশ্য দেখে ফাইনালি সে তার শেষ নিঃশ্বাসগুলো নেয়। আর এমন করেই টনির মৃত্যুটা ইগার পাহাড়ের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুর লিস্টে চলে আসে। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।